আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরিফকে কিন্তু পরে আমি আর পাই না। হ্যাঁ, তুমি সব সময় থাকো। আজকে ক্লাসটা ঠিকমতো দেখো এবং প্রশ্ন করার জন্য তৈরি থাকবা। ঠিক আছে, 9টা বেজে গেছে, আমরা কাজে ঢুকে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা জানো, গণিত থার্ড ইয়ার নিয়ে আমাদের এই আয়োজন। তৃতীয় বর্ষ গণিত। সকলকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো তোমাদের সাথে আমি মোহাম্মদ হারুন রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। তোমাদের জানা আছে আমাদের সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বিমূর্ত বীজগণিত। এই সাবজেক্টের আজকে 13তম ক্লাস। ইতিমধ্যে আমরা 12টি ক্লাস উপভোগ করেছি, আজকে উপনীত হয়েছি। এই ক্লাসে আমরা যে বইগুলিকে প্রাধান্য দিয়েছি তার মধ্যে বাংলা দুটো বই, নিচে দেখো 2 নম্বর এবং 3 নম্বরে আছে, প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান, তুহিন প্রকাশনী, এবং প্রফেসর ডক্টর BM ইকরামুল হক, সায়েন্স ভিউ পাবলিকেশনস। এই দুইটা বই একত্রিত করে আমি লেকচারটা তৈরি করেছি। যাদের কাছে বই আছে ভালো, একটা বই থাকলেও চলবে, তবে বই বেশি কিনলে কোনো ক্ষতি নাই। বই কিনলে কেউ দেওয়ালিয়া হয় না, এরকম একটা কথা প্রচলিত আছে। আজকের আলোচনার বিষয় আইডিয়াল। আইডিয়াল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আইডিয়ালের বিষয়ে যে সমস্ত টপিকস গুলি আছে সেটা এক নজরে দেখে নাও। প্রথমে আইডিয়াল নিয়ে কথা, তার ডেফিনেশন শিখবো, এক্সাম্পল জানবো। অতঃপর প্রিন্সিপাল আইডিয়াল। প্রিন্সিপাল আইডিয়াল রিং, যেহেতু আমরা রিং এর মধ্যে আছি তাই রিং এর সম্পর্ক জুড়ে দিলাম, প্রিন্সিপাল আইডিয়াল রিং। ম্যাক্সিমাল আইডিয়াল, সলভড প্রবলেম। এই কথাগুলি যেহেতু আসলেই দরকার টপিকস মূল হিসাবে, সেই কারণে একে আর বাংলায় আমি এখানে ইচ্ছা করেই করিনি, আইডিয়ালের লিখেছি, যেন আইডিয়ালে রেখেছি। প্রিন্সিপাল আবার প্রিন্সিপাল রিং, তারপর ম্যাক্সিমাল আইডিয়াল, সবশেষে সলভড প্রবলেম। আর প্রতিদিনের মতো উপপাদ্য অবশ্যই থাকবে এবং প্রশ্ন উত্তর অবশ্যই আছে। কেউ একজন তোমাদের মিউট করে নাই, তার শব্দ শোনা যাচ্ছে, সবাই মিউট করে নাও। প্রশ্ন করার সময় আবার আনমিউট করে নেবে। দেখো, মূল ক্লাসে ঢুকে যাচ্ছি। আইডিয়াল নিয়ে আজকের আলোচনা শুরু করছি। আইডিয়াল কাকে বলে? মনে করি আর একটি রিং। তাহলে আজকে যারা নতুন অথবা আগের ক্লাস ভুলে গেছে তাদের জন্য রিং এর কথা একটু বলে নিতে হয়। আমরা বলেছিলাম একটা সেট নন এমটি
সাথে দুইটি বাইনারি অপারেশন প্লাস এবং গুণ, যোগ এবং গুণ, এই দুটাকে মিলে তিনটা জিনিস মানে একটা কাঠামো তৈরি হবে। সেই কাঠামোটাকে রিং বলা হবে যদি সে অ্যাবেলিয়ান গ্রুপ হয়, ইউনিটি থাকে এবং অবেদকের অস্তিত্ব বিদ্যমান থাকে। অন্যভাবে বলেছিলাম সে যোগের ক্ষেত্রে 5টা সূত্র এবং গুণের ক্ষেত্রে 4টি ধর্ম মেনে চলে, তাহলে তাকে রিং বলা হবে। এরকম একটা রিং হলো আর। তখন আর এর একটি উপরিং, আমরা উপরিং একদিন আলোচনা করেছি। আর থেকে একটা অংশ বিশেষ মানে সাবসেট নিলাম এস, তাকে উপরিং বলা হবে যদি সে নিজেই রিং হয়, মানে রিং এর সমস্ত ধর্ম সে মানে। তাহলে আবার বলছি, আর একটি রিং, আর এর একটা উপরিং হলো এস। এই এস কে আর এর আইডিয়াল বা দ্বিমুখী আইডিয়াল বলে। আইডিয়ালও যেটা, দ্বিমুখী আইডিয়ালও সেটা। দ্বিমুখীটা কি দেখো, আর এস বিলংস টু এস এবং এস আর বিলংস টু এস। স্মল আর এর সদস্য আর স্মল এস ক্যাপিটাল এস এর সদস্য। এই আর এর সাথে এস একদিকে বাম দিকে গুণ আর একবার ডান দিকে গুণ, এই জন্য দ্বিমুখী বলছি। এটা তোমাদের মনে আছে, কোসেট ছিল এরকম, এইস এর সাথে একবার ডান দিকে গুণ আর একবার বাম দিকে গুণ, এটা ছিল কোসেট। তার মানে এখানে 4টা 5টা কথা একত্রে চলে আসলো। প্রথমে গ্রুপ, তার সাথে রিং, এবং গ্রুপ শুধু নয়, সেটা ছিল অ্যাবেলিয়ান গ্রুপ, রিং, সাব রিং এবং কোসেট। এতগুলি কথা তোমাকে মনে রাখতে হচ্ছে। তাহলে দেখো আর এস এবং এস আর যদি এস এর সদস্য হয় তাহলে এস কে উপরিং বলা হবে। আর যারা মুখস্থ বিদ্যায় বিশ্বাসী তাদের জন্য বলছি যে একটা রিং এস এর নন এমটি সাবসেট বা উপরিং এস কে আইডিয়াল বলা হবে। তার মানে উপরিং একটা আইডিয়াল যদি এস আর এবং আর এস এস এর সদস্য হয়। দেখো জেড কারা, সেট অফ ইন্টিজার্স, ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ই হইল ইভেন নাম্বার, দুটা সেট আমি লিখলাম। আমরা বলছি ই একটা উপরিং, সে হবে জেড এর একটি আইডিয়াল, কারণ আমরা রিং এর এক্সাম্পল দিয়েছিলাম, উপরিং এর এক্সাম্পল দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আর যদি সেট অফ রিয়েল নাম্বার হয় তাহলে সেট অফ কোশেন্ট নাম্বার কিউ, সেট অফ ইন্টিজার জেড, এরা সবাই উপরিং। একইভাবে সেট অফ ইভেন নাম্বারস, সে হলো সেট অফ ইন্টিজারের উপরিং। এই উপরিংটাকে আইডিয়াল বলা হবে। এটা আমরা এখানে পরিষ্কারভাবে বলেছি। এখন যদি প্রমাণ চাও তাহলে খুবই সোজা, তুমি ই থেকে যে কোনো একটা উপাদান নাও, মনে করো -2 নিলাম, আর এখান থেকে 3 নাও, তাহলে 3 দুগুণে 6, -6। তার মানে সেট অফ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার মধ্যে অবশ্যই -6 আছে। তুমি এখান থেকে 0 নাও, এখান থেকে 1 নাও, তাহলে 0 সাথে 1 গুণ করলে 0 আসে। 0 জেড এর মধ্যে আছে এবং এর মধ্যেও আছে, থাকতে হবে এস এর মধ্যে। এই যে কথা মনে রাখতে হবে, আর এস বিলংস টু এস এবং এস আর বিলংস টু এস। তার মানে জেড এর একটা সদস্য এবং ই এর একটা সদস্য যদি তুমি গুণ করো তাহলে সেটা তুমি পেয়ে যাবে ই এর মধ্যে। যেমন তুমি এখান থেকে 1 নিবে, এখানে কিন্তু 1 নাই, কিন্তু এখান থেকে 1 নিবা, এখানে কমপক্ষে 0 আছে, তাহলে 0 এর সাথে 1 করলে 0, 0 তো এখানে আছে। এখানে 1 এর সাথে এখানে 2 নাও, 2 এখানে আছে। এখানে 1 এর সাথে এখানে 3 তো নাই, নিতে পারবা না, তার মানে 4 নিতে হবে। তার মানে 4 একে 4 বা 4 দুগুণে 8, তার মানে ইভেন নাম্বারগুলোই পাবে। ওকে, আশা করি বুঝতে পারছি। মাত্র 3টা নতুন কথা, 3টা কথা মনে রাখতে বেশি কষ্ট লাগবে না। আইডিয়াল, তারপরে বলছি প্রিন্সিপাল আইডিয়াল। একজন দলে আসছে, নিয়ে নেই। প্রিন্সিপাল আইডিয়াল, তারপরে বলবো ম্যাক্সিমাম আইডিয়াল। মাত্র 3টা কথা মনে রাখো আজকে, এর পুরো ক্লাস জুড়ে 3টা কথা, আইডিয়াল, প্রিন্সিপাল আইডিয়াল, ম্যাক্সিমাম আইডিয়াল। এবার দেখো প্রিন্সিপাল আইডিয়াল কি। একটা রিং আর এর একটি আইডিয়াল এস কে আর এর মুখ্য আইডিয়াল বলে। প্রিন্সিপাল আইডিয়াল বাংলা করেছি আমরা মুখ্য আইডিয়াল। যদি এস
আর এর একটি উপাদান দ্বারা সৃজিত হয়। আর এর একটা উপাদান দ্বারা সৃজিত। আর এর একটা উপাদান দ্বারা সৃজিত। আগের এক্সাম্পলে যাব। মানে জেড কে আর বলছি আর ই কে আমরা এস বলছি। আর এর একটা উপাদান দ্বারা তৈরি, মনে করো সেখানে 2। 2 এর সাথে যেই উপাদানগুলি নেব এই উপাদানগুলি পাবো। 0 গুণ করলে 0, 1 গুণ করলে 2, -1 গুণ করলে -2, 2 গুণ করলে 4, -2 গুণ করলে 4, এরকম। ঠিক আছে, চলো পরের পৃষ্ঠায়। আর সৃজিত যেটা, সেটা ছিল তোমাদের মনে থাকার কথা। সৃজিতকে আমরা এভাবে দুই পাশে বক্স দিতাম। তোমাদের বইগুলা কখনো কখনো এটাকে প্রথম বন্ধনী, কখনো এটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করেছে। তো বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই, প্রিন্ট মিস্টেক হতেই পারে। তো আমরা সৃজিত কথাটাকে এভাবে দুই পাশে এদিকে ব্র্যাকেট, এই যে গ্রেটার লেসের যে চিহ্ন ছিল সেটা দ্বারা আবদ্ধ করতাম। এটা একটা প্রতীক। তো এখন উদাহরণটা দেখো। এস এর সদস্যগুলি কারা দেখো, সবাইকে এম দ্বারা গুণ করা হয়েছে। কাকে? এস একটা আইডিয়াল যেটা জেড দ্বারা গঠিত। জেড এর 0 কে 0 এম দ্বারা গুণ করছি 0, 1 কে গুণ করছি এম দ্বারা এম, 2 কে 2m, 3 কে 3m, এবার মাইনাস কে গুণ করছি মাইনাসে গুলা পাইছি। তার মানে এটা হলো এস। কে তৈরি করেছে? একে এম তৈরি করেছে। তাই এটাকে বলা হচ্ছে এই যে এস সমান এই যে এম দ্বারা সৃজিত। তার মানে এস হলো জেড এর মুখ্য আইডিয়াল। তার মানে দুইটাকে এবার একত্রে শোনো। আমরা বলছি এস আর এর একটা উপরিং, এটাকে আইডিয়াল বলা হবে যদি এস আর এবং আর এস দুইজন এস এর সদস্য হয়। এবার বলছি এটাকে মুখ্য আইডিয়াল বলা হবে যদি একটা উপাদান দ্বারা তৈরি হয়, যদি একটা উপাদান দ্বারা সৃজিত হয় বা তৈরি হয়। ঠিক আছে, এরপর আমি যখন প্রিন্সিপাল আইডিয়ালের পরে ম্যাক্সিমাম আইডিয়াল বলবো তখন তিনটাকে আমি আবার একত্রে বলবো। তার আগে আমরা একটু রিং থেকে ঘুরে আসি। মুখ্য আইডিয়াল রিং, প্রিন্সিপাল আইডিয়াল রিং। এখানে গাণিতিক কিছু আনা হয়নি তোমাদের সহজ করার জন্য। একটা রিং আর কে মুখ্য আইডিয়াল রিং বলে যদি আর এর প্রত্যেক আইডিয়াল মুখ্য আইডিয়াল হয়। একটু আগে দেখছো একটা উপাদান দ্বারা সৃজিত, এখানে প্রত্যেকটা দ্বারা যদি সৃজিত হয় তাকে বলা হবে মুখ্য আইডিয়াল রিং। এবার মুখ্য আইডিয়াল ডোমেন। একটি ইন্টিগ্রাল ডোমেনকে মুখ্য আইডিয়াল ডোমেন বলে যদি ইহার সকল আইডিয়াল মুখ্য আইডিয়াল হয়। একই কথা। তার মানে এটা মনে রাখা খুব কঠিন কাজ নয়। আমরা আসল জায়গায় যাই। প্রাইম আইডিয়াল, যেটা নিয়ে এতক্ষণ ধরে অপেক্ষা করছি। প্রাইম আইডিয়াল আগে শিখছি আইডিয়াল এবং মুখ্য আইডিয়াল মানে প্রিন্সিপাল আইডিয়াল। এবার শিখছি প্রাইম আইডিয়াল। তোমরা ইংরেজিটা অবশ্যই মনে রাখবে, কারণ ইংরেজি মনে না রাখলে বাংলা যদি এক একজন এক এক ভাবে বলে তাহলে বিভ্রান্ত হবে, কিন্তু ইংরেজি একটাই আছে। স্যার। জি স্যার, বলো। স্যার আগের পেজটা আরেকবার একটু দেখান। হ্যাঁ, এটা না এর আগেরটা? স্যার এই যে মুখ, হ্যাঁ এইটা জি স্যার। হ্যাঁ, এখানে ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আচ্ছা, হ্যাঁ মৌলিক আইডিয়াল এটা আমরা শিখছি একটু আগে। না, মৌলিক আইডিয়াল তো শিখি নাই। মৌলিক আইডিয়াল শিখতে এসেছিলাম। চলো, মৌলিক আইডিয়াল। একটা রিং আর এর একটি আইডিয়াল এস কে আর এর প্রাইম আইডিয়াল, এই যে বাংলা লিখছি প্রাইম আইডিয়াল বা মৌলিক আইডিয়াল বলে যদি এ বি বিলংস টু এস ইমপ্লাই এ বিলংস টু এস অথবা বি বিলংস টু এস। মানে এ বি যদি এস এর সদস্য হয় তাহলে আইদার, ওখানে ইংরেজিটা এরকম ছিল, আইদার এ বিলংস টু এস নর বি বিলংস টু এস। আমি এখান থেকে আইদার তুলে দিয়েছি, বাংলায় তোমাদের বইয়ে হয় লেখছে। হয় শুনলে ইমপ্লাই এর পরে হয় বাংলা লিখলে কেমন যেন একটু আনইজি লাগে, এই কারণে আমি লিখেছি হয় তুলে দিয়েছি এ এস এর সদস্য অথবা বি এস এর সদস্য, মানে দুটার যে কোনো একটা এস এর মধ্যে থাকবে কথা বলা হয়েছে। এবার তিনটাকে একত্রে করো। আইডিয়াল মানে হলো সাবরিং এ এস আর এস অথবা এস আর এস এর মধ্যে থাকবে, মানে দুইটা উপাদানের বাম দিকের গুণ অথবা ডান দিকের গুণ সেখানে থাকবে। তারপরে বলেছি প্রিন্সিপাল আইডিয়াল।
প্রিন্সিপাল আইডিয়ালটা কি হবে এখনই ভুলে গেছো, একটা উপাদান দ্বারা সৃজিত হবে। আর প্রাইম আইডিয়ালটা কি হবে, যে এ বি যদি এস এর সদস্য হয় তাহলে হয় এ এস এর সদস্য অথবা বি এস এর সদস্য। এভাবে সংজ্ঞাগুলি সবগুলো একত্রে রাখতে হবে। ওকে, দেখো উদাহরণটা দেখো। এস সমান ওই যে সেকেন্ড ব্র্যাকেট বললাম না, বইগুলা কখনো ফার্স্ট ব্র্যাকেট কখনো সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, মানে 5 দ্বারা সৃজিত। দেখো জেড এর প্রত্যেকটা উপাদানকে 5 দ্বারা গুণ করে আমরা এস পেয়েছি, সেটা হলো এই উপাদানটা। ঠিক আছে, এখানে এটা গঠন করার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। এটা হলো প্রাইম আইডিয়াল। এখানে দেখো এ বি বিলংস টু এস আমরা বলেছি, এ এস এর মধ্যে থাকবে অথবা বি এস এর মধ্যে থাকবে। তো দেখো এখান থেকে আমরা এই 15 সংখ্যাটা নিচ্ছি। 15 মানে কি 3 × 5, তাহলে 15 কার মধ্যে আছে, এস এর মধ্যে আছে। তাহলে 15-র দুইটা উৎপাদক, একটা 3 এবং একটা 5। এই 3 কিন্তু জেড এর মধ্যে আছে, আর কিন্তু এস এর মধ্যে নাই, কিন্তু 5 আবার এস এর মধ্যে আছে। তার মানে কথা ছিল এখানে উপরের লাইনে দেখো যে এ এস এর মধ্যে থাকবে অথবা বি এস এর মধ্যে থাকবে, হয় এ এস এর মধ্যে থাকবে অথবা বি এস এর মধ্যে থাকবে। তাহলে এখানে দেখো 3 এবং 5 এর মধ্যে 5 এস এর মধ্যে আছে। একটা যদি এস এর মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা প্রাইম আইডিয়াল বলবো। ঠিক আছে, আশা করি জিনিসটা পরিষ্কার হলো। ম্যাক্সিমাল আইডিয়াল, প্রাইমের পরে কি ম্যাক্সিমাল আইডিয়াল। মনে করি আর একটি বিনিময় রিং এবং এস হলো আর এর একটি আইডিয়াল। এবার আর কে একটু চালাকি করা হয়েছে, বিনিময় রিং হইতে হবে। এতক্ষণ ধরে বলে আসছিলাম আর রিং হইলেই চলবে, কিন্তু এখন বলতেছি আর একটা বিনিময় রিং, এস হলো আর এর একটা আইডিয়াল। তখন এস কে আর এর গুরু আইডিয়াল বলে, যদি শর্ত আছে। 1 নাম্বার, এস আর এর একটা প্রকৃত আইডিয়াল হবে। এখন প্রকৃত আইডিয়াল বলতে গেলে আবার একটু কথা শোনাতে হয়। তোমাদের সেটের কথা মনে আছে, প্রকৃত সেট অপ্রকৃত সেট, যেমন 0 এবং সেই সেটটা নিজে অবশ্যই সাবসেট, কিন্তু সেগুলো প্রকৃত না। প্রকৃতপক্ষে যে ছোট সে হলো সাবসেট, সেরকম মনে রাখলেই চলবে। আর এর আর কোনো প্রকৃত আইডিয়াল বিদ্যমান না থাকে যাহা এস কে ঠিকভাবে ধারণ করতে পারে, মানে প্রকৃত আইডিয়াল হবে এবং এস ছাড়া আর কোনো আইডিয়াল থাকতে পারবে না, তাহা হইলে সেটাকে বলা হবে গুরু আইডিয়াল। আবার বলছি, গুরু আইডিয়াল হতে হলে আর কি হইতে হবে, বিনিময় রিং। এস এমন একটা আইডিয়াল যেখানে এস হবে আর এর একটা প্রকৃত আইডিয়াল, আর আর এর এস ছাড়া আর কোনো আইডিয়াল বিদ্যমান থাকবে না। এই যদি হয় তাহা হইলে আমরা এসকে বলা হবে ম্যাক্সিমাম আইডিয়াল। তাহলে আমরা এটা অত গুরুত্ব দেইনি, আমরা 3টা কথার কথা বলছিলাম, আইডিয়াল, প্রাইম আইডিয়াল, প্রিন্সিপাল আইডিয়াল। এখানে বলছি ম্যাক্সিমাম আইডিয়াল, পরীক্ষায় মাঝে মাঝে আসে, এই জন্য শিখে নেন। পরের পৃষ্ঠা, এটা উপপাদ্য শিখব। উপপাদ্য একদম ছোট, বর্ণনাটা আরো সহজ। জেড এর প্রত্যেক আইডিয়াল মুখ্য আইডিয়াল। আমরা বলছি জেড এর যতগুলো আইডিয়াল হবে সবগুলো হবে মুখ্য আইডিয়াল। তাহলে মুখ্য আইডিয়ালের সংজ্ঞা মনে আছে? মুখ্য আইডিয়াল মানে প্রিন্সিপাল আইডিয়াল। হ্যাঁ, মনে আছে না ভুলে গেছি? মনে আছে। এই যে এখানে দেখো একটা রিং আর কে মুখ্য আইডিয়াল রিং বলে, তাহলে মুখ্য আইডিয়াল রিং। আর প্রিন্সিপাল আইডিয়াল মানে একটা উপাদান দ্বারা সৃজিত, একটা উপাদান দ্বারা সৃজিত। তাহলে জেড এর প্রত্যেক আইডিয়াল মুখ্য আইডিয়াল। দ্য রিং অফ ইন্টিজার্স জেড, মানে জেড এর পরিচয় বাংলায় কিন্তু নাই, কিন্তু ইংরেজিতে আবার দেয়া আছে, দ্য রিং অফ ইন্টিজার্স জেড, মানে পূর্ণ সংখ্যা। মানে জেড তোমাদের কাছে এত সুপরিচিত যে এর নাম বললেই তোমরা চিনতে পারো যে সে কে। দ্য প্রিন্সিপাল আইডিয়াল পূর্ণ সংখ্যা রিং জেড, একে তোমরা চিনো। এ
জেড এর যে কোনো আইডিয়াল এস বিবেচনা করি যেখানে এস 0 না। এখন যদি এ মানে 0 নয় এরকম একটা উপাদান এস এর উপাদান হয়, তাহলে মাইনাসেও এস এর মধ্যে থাকবে। তোমরা এটা জানো যে এস এর মধ্যে যদি এ থাকে তাহলে মাইনাস এ মানে যোগের বিপরীত তার মধ্যে থাকে। এটা তোমরা অনেকদিন ধরে আলোচনা শুনে আসতেছে। ইহা পরিষ্কার যে এ এবং মাইনাস এ এই দুইটির মধ্যে যে কোনো একটি পূর্ণ সংখ্যা যাহা দেখায় যে এস ধনাত্মক পূর্ণ সংখ্যা ধারণ করে, মানে এ অথবা মাইনাস এ এর মান যদি 3 হয় তাহলে মাইনাস এ হলো -3, তার মানে এস এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে। তখন এস ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা ধারণ করবে। তার মানে এস এর মধ্যে যে পূর্ণ সংখ্যাগুলি আছে তার মধ্যে ক্ষুদ্রতম একটা পূর্ণ সংখ্যা আমরা পেয়ে গেলাম। ধরি এস এর ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বি। লেখার সুযোগ চাই। হ্যাঁ স্যার, একটু লেখার সুযোগ চাই। আগের পৃষ্ঠা? জি স্যার, উপপাদ্য 1 একটু লেখা লাগে। হ্যাঁ ঠিক আছে, আগের পৃষ্ঠায় চলে গেলাম, লিখো। স্যার স্ক্রিনশট দিয়ে রাখলে তো হয়? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখো, খুব দ্রুত হয়ে যাবে, তাহলে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, প্রত্যেকটারই স্ক্রিনশট নিয়ে রাখবা। ওকে, নেক্সট প্লিজ। স্ক্রিনশট নিয়ে রাখো। আমি বলি, দেখো আমরা বলছি এস এর ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বি এর আমরা ধরে নিয়েছি। তখন যে কোনো এক্স বিলংস টু এস এর জন্য ভাগ প্রক্রিয়ায় পাই। এই ভাগ প্রক্রিয়া তোমরা অনেক আগে থেকে স্কুলের বইয়ে আছে ভাগ প্রক্রিয়া। এক্স কে যদি আমি বি দ্বারা ভাগ করি আর কিউ যদি ভাগফল হয় আর আর যদি অবশিষ্ট থাকে তাহলে এক্স সমান বি কিউ প্লাস আর লেখা যায়। মানে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এই যে এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক, কিউ হলো ভাগফল আর আর হলো ভাগশেষ। তাহলে আর এর মান অবশ্যই বি এর থেকে ছোট হবে, কারণ আর কে বলছি আমরা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, এবং কিউ এবং আর দুইজনেই জেড এর সদস্য মানে পূর্ণ সংখ্যা। এর পরের লাইনে দেখো বি কিউ কে বাম দিকে মাইনাস করে এনেছি। যেহেতু এক্স এস এর সদস্য এবং বি কিউ এস এর সদস্য, তাহলে তাদের বিয়োগফল এস এর মধ্যে থাকবে। আমরা উপরের একটা উপপাদ্য পড়েছিলাম যে এস এর মধ্যে যদি এ এবং বি থাকে তাহলে এ মাইনাস বি এস এর মধ্যে থাকে। সেই সূত্র দিয়ে বলছি এক্স এস এর সদস্য, বি কিউ এস এর সদস্য, তাদের বিয়োগফলটাও এস এর সদস্য। আর উপরের লাইনে দেখো আমরা এখানে দেখিয়েছি এক্স মাইনাস বি কিউ সমান আর, তাহলে এখানে আমি আর বসিয়ে দিলাম, তার মানে আর এস এর মধ্যে আছে। কিন্তু বি হচ্ছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা আমরা একটু আগে দাবি করেছি। সুতরাং আর এর মান 0, এ কথা কি বলছি? আর মানে কি এক্স মাইনাস বি কিউ 0, তার মানে এক্স সমান বি কিউ। অতএব বি দ্বারা সৃজিত এস হচ্ছে জেড এর একটি মুখ্য আইডিয়াল। মানে আর কে 0 করে দিয়েছি, তার মানে এখানে ভাগশেষ নাই। তার মানে এক্স বি এবং কিউ দ্বারা তৈরি। বি যদি ক্ষুদ্রতম হয় তাহলে কিউ, একটু আগে একটা উপপাদ্য পড়েছ, সেখানে ছিল এম মাইনাস এম প্লাস এম টুয়াইস এম মাইনাস 2m এরকম। তার মানে এটা বি দ্বারা সৃজিত এস হচ্ছে একটা মুখ্য আইডিয়াল। অতএব রিং জেড একটি মুখ্য আইডিয়াল রিং। আইডিয়াল প্রমাণ করতে পারলে তাকে রিং বলে দিতে পারবো। ঠিক আছে, আশা করি স্ক্রিনশট নিয়েছো অথবা লিখেছো। পরের পৃষ্ঠায় যাব। একটা সহজ প্রবলেম। একটা রিং এর উদাহরণ দাও যার উপরিং একটি আইডিয়াল হবে, সাব রিংটাও আইডিয়াল হবে, সেটা আমি প্রমাণ করব। তাহলে আইডিয়াল এর সংজ্ঞা মনে রাখতে হবে। আমরা বলছিলাম এস আর এবং আর এস দুইজনেই এস এর সদস্য। এই যে এখানটা আগে দেখো, এস একটা সেট যার উপাদান হবে এম ইন্টু এ আকারের, এ হবে জেড এর সদস্য, এম একটা ইচ্ছামূলক ধ্রুবক মানে আরবিটারি কনস্ট্যান্ট। আমরা জানি সকল পূর্ণ সংখ্যার সেট জেড একটি রিং, এটা আমরা প্রমাণ করে আসছি বহুবার।
ধরি এম ইচ্ছাধীন একটি নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এস সমান এই সেটটা। এখন আমাকে প্রমাণ করতে হবে কি, উদাহরণটা কি হলো, উপরিং হবে একটা আইডিয়াল। তাহলে প্রথমে আমি উপরিং এর জন্য কাজ করব, পরে আইডিয়াল। দেখো, তাই লিখলাম হেডলাইন উপরিং এর জন্য। ধরি এম এ এম বি বিলংস টু এস, যেখানে এ বি জেড এর সদস্য। তাহা হইলে একটু আগে পড়েছি যে এ আর বি যদি এস এর মধ্যে থাকে তাহলে এ মাইনাস বি এস এর মধ্যে থাকে। তার মানে বলছি এম এ মাইনাস এম বি মানে কি, এম কমন নিলাম, এ মাইনাস বি কে আমরা সি নাম দিয়েছি, এই যে ধরেছি এ মাইনাস বি সমান সি। যে তোমরা জানো যে কোনো দুইটা পূর্ণ সংখ্যার বিয়োগ হলো পূর্ণ সংখ্যা, এই কারণে বলছি সি বিলংস টু জেড, তার মানে এটাকে এম সি নাম দিয়েছি। এবার গুণটা দেখো, এম এ ইন্টু এম বি, আমরা এমটাকে বাইরে রেখে বাকি পুরোটা একত্রে দিয়েছি। দেখো, এ একটা পূর্ণ সংখ্যা, এম একটা পূর্ণ সংখ্যা, বি আর একটা পূর্ণ সংখ্যা, এরকম তিনটা পূর্ণ সংখ্যা গুণ করলে পূর্ণ সংখ্যাই হয়, সেটা বলছি ডি, এবং এটা জেড এর সদস্য, মানে এটাকে এম ডি বলছি। তার মানে কি হলো যে তাদের বিয়োগ ফলটাও এস এর মধ্যে আছে, গুণফলটাও এস এর মধ্যে আছে। তার মানে এস জেড এর একটি উপরিং। আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে উপরিং হইতে হলে এই বিয়োগ ফলটাও তার মধ্যে থাকতে হয়, গুণফলটাও তার মধ্যে থাকতে হয়। যদি মনে না থাকে তাহলে ওই পৃষ্ঠাটা একবার দেখে আসবা। এবার আমরা আইডিয়াল নিয়ে কাজ করব, পরের পৃষ্ঠায় চলো। দেখো, ছোট্ট কথা, আইডিয়ালের জন্য, আইডিয়ালের কথা মনে আছে নিশ্চয়ই, এস আর এবং এ আর। ধরি এস সমান এম এ বিলংস টু এস। এখানে এই এসটা ছোট হাতের হইলে ভালো হইতো, বইগুলাতে যেরকম আছে এরকমই দেওয়া হয়েছে, তুমি এখানে ছোট হাতের লিখবা। এস সমান এম এ বিলংস টু এস এবং আর জেড এর সদস্য। তাহা হইলে এস আর মানে কি, এই আর এর মান, এই যে এস এর মান এম এ আর আর এর মান রইলাম। আচ্ছা, পরে কি করেছি, এখানে এমটাকে আগে লিখছি, এ আর আলাদা লিখছি। এ আর অবশ্যই জেড এর সদস্য, তাহলে এর নতুন একটা নাম এম ইন্টু এ আর, আগের পৃষ্ঠায় যেমন নাম দিয়েছি এখানে নাম দিলাম না। তার মানে এম এর সাথে উপাদানটা গুণ করে এস এর সদস্য পাইছি, তার মানে এস আর এস এর সদস্য। এবার আর এস, এবার এস এর মান বসালাম এম এ, এই আর এবং এ কে আমরা জেড এর সদস্য বলছি, এম আর জেড এর একটা সদস্য। এই এমটা হলো এস এর সদস্য আর এটা হলো জেড এর সদস্য। তার মানে খেয়াল করো, এস আর এস এর মধ্যে আছে, আর এস এস এর মধ্যে আছে। আবার বলছি, তোমরা লিখে রাখো, এই এস, এই যে প্রথম লাইনের এস, দ্বিতীয় লাইনের এস এবং তৃতীয় লাইনের এস, এই তিনটাকে তোমরা ছোট হাতের লেখো। এখন এই কাগজে লেখা রাখো, নাহলে পরে মনে থাকবে না। এটা বইয়ে যাই থাকুক না কেন, এখানে ছোট হাতে লিখলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তার মানে কি দেখলাম, আর এস এস এর মধ্যে আছে, এস আরও এস এর মধ্যে আছে, তার মানে এই এস জেড এর একটি আইডিয়াল। আর যেহেতু দুই দিক দিয়ে হয়, আমরা বলছিলাম আইডিয়ালের আরেক নাম, সেটা দ্বিমুখী আইডিয়াল। তাই বলছি এস হলো জেড এর একটি দ্বিমুখী আইডিয়াল। তাহলে আগের পৃষ্ঠা প্রমাণ করেছি সেটা উপরিং, এখন বলছি আইডিয়াল, তার মানে এস একটি আইডিয়াল। আমাকে উদাহরণ দিতে বলা হয়েছিল, উদাহরণ আমরা দিতে সক্ষম হয়েছি। আর একটা প্রশ্ন, প্রমাণ করো একটি রিং আর এর অ্যাবেলীয় উপগ্রুপ আইডিয়াল হবে। এখানে এই দাড়িটা দরকার নেই, বাংলা এবং ইংরেজি ট্রান্সলেট করতে গিয়ে কিছু সমস্যা বইগুলিতে আছে। প্রমাণ করো যে, একটি রিং আর এর অ্যাবেলীয় উপগ্রুপ আইডিয়াল হবে। অ্যাবেলীয় উপগ্রুপটা আইডিয়াল হবে, এখানে একটা কমা দিলে সুন্দর হইতো। যদি এবং কেবল যদি, এই দুইটা শর্ত মানে। এখানে এটা কিন্তু ওয়ান নয়, এটা কিন্তু আই, বড় হাতের আই। ফর অল এ বি বিলংস টু আই ইমপ্লাই এ মাইনাস বিলংস টু আই। ফর অল এ বিলংস টু আই আর বিলংস টু আর ইমপ্লাই এ আর বিলংস টু আই এবং আর এ বিলংস টু আই। তার মানে একটু আগে যে প্রমাণ আমরা শিখেছি
সেটাই ঘুরিয়ে আসলে তোমাকে বলা। বিয়োগফলটাও তার মধ্যে থাকবে আর গুণফলটাও তার মধ্যে স্যার থাকবে। বলো। স্যার যে উপরের লাইনটা যে অ্যাবেলিও গ্রুপের পরে এটা কি দাঁড়ি না আই? এখানে কমা দিতে বলেছি, এখানে তারপর এটা আই। না না আর কিছু নাই। উপগ্রুপ এখানে আই যদি পড়ো এর আগে একটা কমা দাও, তাহলে আবার বলছি, প্রমাণ করো একটি রিং আর এর অ্যাবিলিয় উপগ্রুপ আই আইডিয়াল হবে যদি এবং কেবল যদি। এটা দেখতে দাঁড়ির মতো মনে হচ্ছে, এটা আই পড়তে হবে, আই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখন আমরা বলছি এ বি বিলংস টু আই ইমপ্লাই এ মাইনাস বি বিলংস টু আই। ফর অল এ বিলংস টু আই, আর বিলংস টু আর, এ আর বিলংস টু আই এবং আর এ বিলংস টু আই। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা একটা উপপাদ্য, এর যেহেতু কোনো নাম ছিল না এই কারণে আমি এইভাবে লিখেছি। এটা প্রশ্ন আকারে আসুক আর উপপাদ্য আকারে আসুক, এই প্রমাণ করো দিয়ে পরীক্ষায় আসবে, অতএব চিন্তার কোনো কারণ নেই। সমাধান দেখো, প্রথমে ধরি আর একটি অ্যাবেলিয়ান উপগ্রুপ আই, আর এর একটা অ্যাবেলিয়ান উপগ্রুপ আই, এই যে কমাটা এখন দেওয়া আছে এখানে, আর এর একটি আইডিয়াল, এটা আমি ধরে নিচ্ছি। এখন আই একটা উপগ্রুপ, অ্যাবেলিয়ান উপগ্রুপ মানে তো উপগ্রুপ, সুতরাং এ বি যদি আই এর মধ্যে থাকে তাহলে তাদের বিয়োগফলটা এর মধ্যে থাকবে। এটা আমরা উপগ্রুপে পড়ে আসছি। আবার আই হলো আর এর আইডিয়াল, এটা বলে দেওয়া আছে। সুতরাং এ যদি আই এর মধ্যে থাকে আর আর যদি আর এর মধ্যে থাকে তাহলে এ আর ওয়াই এর মধ্যে থাকবে, আর এও আই এর মধ্যে থাকবে। তার মানে দুইটা শর্তই প্রমাণ হয়ে গেল। আমি আবার বলছি, প্রথমে আমি আর কে এই আই কে অ্যাবেলিয়ান উপগ্রুপ ধরে দেখালাম যে আই এর মধ্যে এ মাইনাস বিও আছে, এ আর এবং আর এও আছে। ক্লিয়ার? এবার আমি বিপরীত ক্রমে কাজটা করব, পরবর্তী কথাটা ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে ধরি শর্ত 1 এবং 2 প্রযোজ্য। মানে আমি ধরে নিলাম যে আই এর মধ্যে এ মাইনাস বি আছে, এ আর আছে এবং আর এ আছে। অর্থাৎ এই যে প্রযোজ্য, এখানে শর্ত দুইটা থেকে এখন কি পাই দেখো। 1 নম্বরে বলা ছিল যে এ মাইনাস বি আই এর মধ্যে থাকবে, তাহলে যে দেখো 1 নম্বর ইমপ্লাই এ বি বিলংস টু আই ইমপ্লাই এ মাইনাস বি বিলংস টু আই, এটা বলে দেওয়া আছে 1 নম্বরে। 2 নম্বরে কি দেওয়া আছে, এ নিলাম আই থেকে, বি নিলাম আই থেকে, তার মানে এ আই এর মধ্যে থাকবে আর বি আর এর মধ্যে থাকবে। তার মানে এখানে আই এর থেকে আমি আর এ গেলাম, কেন? ওরা বলে দিয়েছিল এই আই হলো আর এর একটা আইডিয়াল, এই কারণে বি যদি আই এর মধ্যে থাকে তাহলে বি অবশ্যই আর এর মধ্যে থাকবে। তার মানে এই লাইন থেকে দেখো, এ আছে আই এর মধ্যে আর বি আছে আর এর মধ্যে, তাহলে এ বি কোথায় থাকবে? আই এর মধ্যে। তার মানে ওই শর্ত প্রমাণ হয়ে গেল, যে বিয়োগফলটাও আছে গুণফলটাও আছে। এখানে আই হলো আর এর একটা উপরিং, অতএব আই আর এর একটা আইডিয়াল। উপরিং হইলে তো সে আইডিয়াল হয়, এটা তো আমরা প্রমাণ করে আসছি। ঠিক আছে, আর কি আছে একটু দেখে আসি, তাই না? আচ্ছা, এইটাই বোধহয় আজকের মানে যা দেওয়া ছিল তার সর্বশেষ, এরপরে আর কিছু নেই। এরপরে যাওয়ার আগে তোমাদের সাথে বিশেষ দরকার, সেটা হলো আজকে যা যা শিখলাম এক নিঃশ্বাসে আমরা শিখছি আইডিয়াল, প্রিন্সিপাল আইডিয়াল, ম্যাক্সিমাল আইডিয়াল, প্রাইম আইডিয়াল, তারপরে আইডিয়াল রিং, আর এর সাথে আগের সামান্য কিছু যুক্ত হয়েছিল। আমরা অঙ্ক শিখেছি, উপপাদ্যও শিখেছি, কিন্তু মূল যে কাজটা সেটা আমরা পরের পৃষ্ঠায় যাই, এটাকে ফাঁকা করি, তারপরে বলি। পরের ক্লাসে আমরা শিখব রিং হোমোমরফিজম। সেই রিং হোমোমরফিজমের আগে তোমাদেরকে একটুখানি জ্ঞান নিয়ে রাখা দরকার। সেটা কি? আমরা পুরো বইটাকে দুটা অংশে বিভক্ত বলেছিলাম। প্রথম অংশে ছিল গ্রুপ আর দ্বিতীয় অংশে ছিল রিং। গ্রুপের মধ্যে কিন্তু আমরা হোমোমরফিজম, আইসোমরফিজম এ কথা পেয়েছি। ঠিক রিং এর মধ্যে একই কথা, রিং হোমোমরফিজম, রিং আইসোমরফিজম, এই কথাগুলি আমরা পাবো। তো তাহলে গ্রুপের সাথে রিং এর পার্থক্য কি? তো
তোমাদেরকে যে কাজটা করতে হবে, বই খুলে রিং এর মধ্যে যে জিনিসগুলি মেইনলি তোমরা শিখেছো সেটা হলো ইন্টিগ্রাল ডোমেইন এবং ফিল্ড। তুমি তিনটা জিনিস পাশাপাশি লিখবে। প্রথমে লিখবে রিং এর পরে লিখবে আইডিয়াল, তারপরে লিখবে ইন্টিগ্রাল ডোমেইন, তারপর ফিল্ড। চারটা পাশাপাশি লিখলে সবচেয়ে সুবিধা হবে। তারপরে সংজ্ঞা থেকে শুধু ইকুয়েশনগুলো পাশাপাশি তুলবে, তাইলে মনে রাখতে সুবিধা হবে যে কোনটা রিং, কোনটা ফিল্ড, কোনটা আইডিয়াল, আর কোনটা ইন্টিগ্রাল ডোমেইন। এবং এই সবগুলা কথা একসাথে বানান করে মানে বাংলায় মানে শেখার চেষ্টা করবে, যাতে করে ইংরেজিটা শেখার চেষ্টা করবে বাংলা বানান করে লিখবে। আর ইংরেজিটাও যদি তুমি লিখো তাহলে ভুল হবে না, সেটাও তুমি লিখতে পারবা। তোমার জন্য যেটা সুবিধা হয় সেটাই তুমি লিখবে। তো আমরা খুব একদম প্রান্তে পৌঁছে গেছি। আমাদের আর 2টা ক্লাস দিয়ে আমরা 15টা ক্লাস তৈরি করে ফেলবো। যারা এখান থেকে সুবিধা নিবে সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে বা ওখানকার ওয়েবসাইট থেকে, তারা এই 15টা ক্লাসের উপর বেসিস করে পুরো বইটা পড়বে। সেই কারণে আমাদেরকে কালকে পরের ক্লাসগুলোর আগে আজকে একটুখানি রিভাইভ করে নিতে হবে। এবং তোমাদের যে সমস্ত কোয়ারিগুলো থাকবে সেগুলো সারা দেশের ছেলেদের জন্য কোয়ারি হিসাবে প্রতিষ্ঠিত হবে। তাই তোমরা এখন আর কোনো কথা না বাড়িয়ে শুধু তোমাদের কি কি চাহিদা, কি কি পূরণ হইলো, কি কি পূরণ হইলো না, কি বলা দরকার সেগুলো বলে রাখো। তাহলে আমি কালকের এবং পরের ক্লাসে বাকি 2টা সমাধান দিতে পারবো। তোমাদের জন্য উন্মুক্ত, তোমরা প্রশ্ন বলো, কি কি করতে হবে বলো। আমার কোশ্চেনটা আমি আরেকবার বলছি, মানে তোমাদের যে ডিমান্ড ফিল আপ হয় নাই সেগুলো বলো, যেগুলো আগামী 2 ক্লাসে আমরা ফিল আপ করবো। আর হলেও বলো যে এই ডিমান্ডগুলো হয়েছে। হ্যাঁ, কথাটা কি ক্লিয়ার হয় নাই? সাকি না, তোমার নাম কি সাকি? হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার আমি তো আগের ক্লাস করতে পারি না, এর জন্য আমি ওদের কাছে যাই না, নেবো না, অসুবিধা নাই। আগের ক্লাসগুলি তুমি পাও নাই? আমরা যে না স্যার, আমি পেজ থেকে দেখে নেব, অসুবিধা নাই। আমি তো ঝামেলায় ছিলাম তো স্যার, এই জন্য হ্যাঁ 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 আজকেই দেখে নেব, অসুবিধা হবে না স্যার। হ্যাঁ বুঝতে পারছি। আজকের ক্লাস কি বুঝতে পেরেছো? জি স্যার, আজকেরটা বুঝতে পারছি, আগের গুলো তো করি না, এর জন্য একটু সমস্যা আছে, ওদের কাছ থেকে হেল্প নেবো। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাস বলে দেওয়া। এভাবেই আমি প্রতিদিন বলেছি, কিন্তু সেগুলা বোর্ডে হইলে বা সময় থাকলে আমরা লিখে দিতে পারতাম। আসলে 15 ক্লাসের মধ্যে পুরো কোর্স দেওয়া একটু টাফই। ঠিক আছে, ও প্রশ্নের ভয়ে, কাজী সাফা প্রশ্নের ভয়ে আগেই ভিডিও অফ করে দিয়েছে নাকি, না কারেন্ট গেছে? হ্যাঁ সাফা বলো, তুমি বলো, তুমি সবগুলা ক্লাসে ছিলা? শিফা স্যার, শিফা। হ্যাঁ শিফা, আমি আসলে খুব ছোট অক্ষর খেয়াল করি না, SEFA। বলো শিফা বলো, মানে আর কি কি কথা বললে আগামী 2টা ক্লাস দিলে সবার জন্য উপকার হবে, আর কোন কোন কথাগুলো বলা দরকার? হ্যাঁ শুনতে পাচ্ছে ওরা। হ্যাঁ হ্যাঁ, ও বলতে পারছে না, বলবেন। ঠিক আছে, আরিফ বলো। স্যার আমাদের এই 15টা ক্লাসের পরে কি আর এক্সট্রা ক্লাস নেওয়া হবে, মানে আমাদের জন্য শুধু? হ্যাঁ তোমাদের জন্য অবশ্যই বছর ভরে ক্লাস চলবে, ঠিক আছে। কিন্তু সারা দেশের ছেলেদের জন্য তোমরা আজকে আমাকে কিছু বলে রাখো, যেটা আগামী 2 দিন 2 ক্লাসে আমি কমপ্লিট করতে পারি, যে ওই টপিকসগুলোকে আরেকবার রিভাইভ করা দরকার, বা ওই টপিকসগুলো ওইভাবে বললে ভালো হতো। ওই টিউশনের